বিশ্ব হার্ট ফেডারেশনের আহ্বানে সারা বিশ্বব্যাপী 29 সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে উদযাপিত হয়ে থাকে। যে দিবসটি পালনের মূল উদ্দেশ্য হচ্ছে হৃদরোগ সম্পর্কে মানুষকে সচেতন করা, কেন হয়, কিভাবে হয়, তার প্রতিকার কি, তার রিস্ক ফ্যাক্টর গুলো কি, চিকিৎসা পদ্ধতি কি, কিভাবে আমরা এর থেকে মুক্ত থাকতে পারবো, এই বিষয়গুলোই হচ্ছে জানানোর জন্য এই দিবসটি পালন করা হয়। তো আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে এটা আসলে সকলের কাছেই এটা সুবিদিত যে হৃদরোগ এবং স্ট্রোক হচ্ছে বিশ্বের ১ নম্বর ঘাতক ব্যাধি। প্রতি বছর ১,৭৯,০০,০০০ মানুষের মৃত্যু হয় এই রোগে। আমার মনে আছে ২০১০ সালে এই হার্ট কেয়ার ফাউন্ডেশন এবং ইনার হুইল ক্লাব অফ কুমিল্লার উদ্যোগে কুমিল্লায় আমরা নারী ও হৃদরোগ নিয়ে প্রথম একটি সেমিনার করেছিলাম এবং সেইখানে ডিস্ট্রিক্টের প্রায় অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং সেইখানে আমরা এই বিষয়টি নিয়ে প্রথম কথা বলেছিলাম। আমি অত্যন্ত আনন্দিত যে প্রায় ১০ বছর পরে হলেও আবার আপনাদের সাথে আমি এই বিষয়টিকে নিয়ে মিলিত হতে পারছি এবং সেই জন্য আপনাদেরকে আবারও আমি ধন্যবাদ দিচ্ছি। আজকে পৃথিবীব্যাপী একটা অত্যন্ত উম মানে অপ্রত্যাশিত সময় আমরা পার করছি। আমাদের এই বিশ্ব এবং বাংলাদেশ তার বাইরে না। আমরা করোনা মহামারীর ভয়াল আগ্রাসনের মধ্যে আছি। তো এই আগ্রাসনটা আমাদেরকে অনেক ক্ষতি করেছে। আমাদের প্রায় শতাধিক চিকিৎসক সহ প্রায় ৫ সহস্রাধিক মানুষের জীবন কেড়ে নিয়েছে। সারা পৃথিবীব্যাপী আপনারা জানেন এই মৃত্যুর সংখ্যা প্রায় ১০ লক্ষ ছুঁই করছে। তো এই যে মানে একটা মরণঘাত মানে ব্যাধি আমাদের সারা পৃথিবীব্যাপী মানুষের উপরে জেঁকে বসেছে, এর থেকে আমাদেরকে মুক্ত হতে হবে এবং সেটাই বিষয়ে আমাদেরকে যদি আমরা সম্যক ধারণা না নেই, এ তাহলে কিন্তু আমরা এর বিরুদ্ধে লড়াই করতে পারব না। সবচেয়ে লক্ষণীয় বিষয়টি হলো এই করোনায় আক্রান্ত হয়ে যারা মারা যাচ্ছে তাদের অধিকাংশের মৃত্যুর কারণ হচ্ছে এই হৃদরোগ। হৃদরোগের কারণেই কিন্তু আমরা দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষ মারা যাচ্ছে। তো আপনার একটা বিষয় আমরা আ যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে যে করোনায় যারা মারা যায় তারা কিন্তু করোনার কারণেই যে শুধু মারা যাচ্ছে তা না, করোনার সাথে অন্য কারণেই কিন্তু মারা যাচ্ছে এবং সেই কারণটা হচ্ছে হৃদরোগ। পাশাপাশি এটাও আপনাদেরকে সকলের জ্ঞাতার্থে বলছি যে সহযোগী কিছু রোগ যদি থাকে মানুষের শরীরে, যেমন এই উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আ আগের থেকে হার্ট ডিজিজ, ক্যান্সার, এই ধরনের হাঁপানি, যক্ষ্মা এই ধরনের রোগ যাদের ভেতরে থাকে তাদের মধ্যে তাদের মৃত্যু হারটা কিন্তু সবচাইতে বেশি। তো সেইজন্যই আমাদেরকে এই বিষয়টাকে এই বর্তমান সময়ের জন্য হৃদরোগটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে এসছে এই বিষয়ে আমাদের সকলের জানার জন্য। তো আমরা যদি একটু অল্প করে এই হৃদরোগ সম্পর্কে জেনে নেই সেটা হচ্ছে হৃদরোগ যে শুধুমাত্র ধনী, বয়স্ক বা পুরুষের হয় তা না কিন্তু। এটা সব বয়সী নারী, পুরুষ এমনকি শিশুদেরও হৃদরোগে আক্রান্ত হতে পারে। এবং এই হৃদরোগের যে একটা চক্র, এটা হচ্ছে জন্মের থেকেই কিন্তু আ এই রোগটা হতে পারে। জন্মের আগেও হতে পারে, জন্মের পরবর্তীতেও হতে পারে। প্রতি বছর ১০ লক্ষ শিশু এই হার্টের জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। প্রতি ৩ জনে ১ জন নারীর মৃত্যু হয় এই হৃদরোগে। আর শিশুদের হৃদরোগ এবং স্ট্রোকের দ্বিগুণ বোঝা বইতে হয়। কেন? কারণ প্রিয়জনের অসুস্থতায় মানসিক কষ্ট থাকে। পাশাপাশি নিজের জন্মগত এবং জন্মের পর অর্জিত হৃদরোগ, এই সবগুলো জিনিস মিলিয়ে একটা শিশুর জন্য কিন্তু একটা ডাবল আ বোঝা তার ভেতরে এসে পৌঁছায়। তো আমরা যদি হৃদরোগ সম্পর্কে খুব ছোট করে বলি যে হৃদরোগ হচ্ছে জন্মগত হৃদরোগ, আরেকটা হচ্ছে অর্জিত হৃদরোগ। তো অর্জিত হৃদরোগ অনেকগুলি, যেমন হার্টের মাসলের রোগ হলে পরে আমরা মায়োকার্ডাইটিস বলি। হার্টের যেই রক্তনালীর ভেতরে যে হৃদরোগ রোগ হয় সেটাকে আমরা করোনারি আর্টারি ডিজিজ বলি। তো আমরা আ মূলত হচ্ছে হৃদরোগ বলতে বা হার্ট অ্যাটাক বলতে আমরা এই করোনারি আর্টারি ডিজিজকেই কিন্তু সবাই সবচাইতে বেশি গুরুত্ব দেই। কারণ এবং এই করোনারি আর্টারি ডিজিজের কারণেই মৃত্যুর হারটা সবচাইতে বেশি। সুতরাং এটাই হচ্ছে আমাদের সবচেয়ে প্রতিপাদ্য বিষয় আরকি। তো এই করোনারি আর্টারি ডিজিজটা হচ্ছে মানে যদি কখনো আপনার করোনারি আর্টারি যেটা হার্টকে রক্ত সঞ্চালন করে, সেই করোনারি আর্টারির মধ্যে যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়,
রক্ত চলাচল যদি বন্ধ হয়, কারণ আপনারা জানেন যে হার্টের নিজের বেঁচে থাকার জন্য তার তো কিছু খাদ্যের প্রয়োজন। সেই খাদ্যটা আসে হচ্ছে এই রক্তের মধ্য দিয়ে। তার নিউট্রিয়েন্টস গুলো, তার অক্সিজেন গুলো সে পায় হচ্ছে এই রক্তের মধ্য দিয়ে। এবং সেই রক্তটা যদি প্রবাহটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে হার্ট মাসল গুলো আর কাজ করতে পারে না, সে নষ্ট হয়ে যায়, পচে যায়। এবং এটাকেই আমরা বলি যে এটা হচ্ছে মায়োকার্ডিয়াল ইনফার্কশন মেডিকেলের ভাষায়, আর স্বাভাবিকভাবে আমরা সেটাকে বলছি হার্ট অ্যাটাক। তো হঠাৎ করে যখন এই করোনারি আর্টারি পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখনই হার্ট অ্যাটাক হয়। আর যখন অল্প বন্ধ থাকে, তখন সেটাকে ওই অ্যানজাইনা বা এটাকে অ্যানজাইনা পেক্টোরিস বলা হয়। তো আমরা এখন কিছু মানে এই উদাহরণ দিব, কিছু মানে সংখ্যা আপনাদের সামনে তুলে ধরবো। নারী, কারণ আপনারা এই আজকের কথাগুলো বলছি, আপনারা সবাই নারী, নারীদের উদ্দেশ্য করেই আসলে এই বিষয়টিকে তুলে ধরা। আমি সেই জায়গাটাকেই একটু গুরুত্ব দিতে চাই যে প্রতি বছর পৃথিবীতে 8.6 মিলিয়ন নারীর মৃত্যু হয় এই হৃদরোগে, এবং এটাই সবচেয়ে বড় এবং একক নারী মৃত্যুর কারণ। হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হচ্ছে পৃথিবীতে নারী মৃত্যুর ১ নম্বর কারণ। আমি কিছুক্ষণ আগেই বলেছি যে হার্ট অ্যাটাক আর স্ট্রোক হচ্ছে ওভারঅল শুধু নারী না, নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্যই ১ নম্বর কারণ। সেক্ষেত্রে নারীদের জন্য এটা হচ্ছে ১ নম্বর মৃত্যুর কারণ। তো এই হৃদরোগটা হয় হচ্ছে এই, তার তো কিছু রিস্ক ফ্যাক্টর আছে। সেই রিস্ক ফ্যাক্টর গুলোকে যদি আমরা জানি, তাহলেই কিন্তু আমরা এই রোগের থেকে পরিত্রাণ পেতে পারবো। সেই রিস্ক ফ্যাক্টরের মধ্যে কিছু আছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, আর কিছু আছে আনমডিফায়েবল রিস্ক ফ্যাক্টর। যেই মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর গুলোকে, যেগুলো আমরা পরিবর্তন করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, সেগুলোর মধ্যে হচ্ছে ধূমপান, ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরলের ভারসাম্যহীনতা, উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অলসতা, স্থূলতা। এবং রিসেন্টলি আমরা এটাও গবেষণা এসছে যে এয়ার পলিউশন, এনভায়রনমেন্টাল পলিউশন, বায়ু দূষণ, এবং খুব এই যে কার্ডিয়াক অ্যামাইলয়েডোসিসের মতো খুবই বিরল কিছু রোগও এই হৃদরোগের জন্য এখন দায়ী। আর যেগুলো হচ্ছে নিয়ন্ত্রণ অযোগ্য কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেগুলোর মধ্যে আমরা আমাদের কোনো হাত নেই, এগুলোকে আমরা পরিবর্তন করতে পারিনি। যেমন বয়স, আমার বয়সকে আমি চাইলেই এখন আর সেই আগের টিনেজে আমি ফিরিয়ে নিয়ে যেতে পারবো না। লিঙ্গ, লিঙ্গটাও পরিবর্তন করা যায় না, যদিও আমরা জানি যে ইদানিং কিছু কিছু ক্ষেত্রে কেউ কেউ চাইলে পরে তার জেন্ডার কিন্তু সে পরিবর্তন করতে পারে। এই বিজ্ঞানের যে অগ্রগতি হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে পারে। তবে সাধারণভাবে যদি আমরা বলি যে লিঙ্গটা এটা পরিবর্তনযোগ্য নয়। বর্ণ, আমার কমপ্লেকশন, আমার রেস, এগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো না। আর যদি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের প্রিভিয়াস কোনো হিস্ট্রি থাকে, যে আমার নিজের যদি আগে হার্ট অ্যাটাকের হিস্ট্রি থাকে, তাহলে আমার মৃত্যু হার বা আমার দ্বিতীয়বার এই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা বেশি। আবার পাশাপাশি যদি পারিবারিক ইতিহাস থাকে, যেমন আমার পরিবারের মধ্যে যদি কারোর আগে আমার বাবা মা বা এই ধরনের অন্য কারোর যদি হার্ট অ্যাটাক হওয়ার ইতিহাস থাকে, তবে তার পরবর্তী প্রজন্মের এই হার্ট অ্যাটাকের সম্ভাবনাটা কিন্তু অনেক গুণ বেশি। আর বয়সের ব্যাপারটা নিয়ে যদি আমরা একটু ইলাবোরেটলি বলি, কারণ এই হৃদরোগটা হচ্ছে বয়স যত বাড়তে থাকবে, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিটাও তত বাড়তে থাকবে। ৫৫ বছরের পরে প্রতি ১০ বছর অন্তর হৃদরোগের ঝুঁকি কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আজকে ৫৫ বছরের একজন নারী বা পুরুষ যার হোক, তার যেই ঝুঁকির পরিমাণ যতটুকু, ঠিক ১০ বছর ৬৫ বছর হয়ে গেলে পরে তার ঝুঁকিটা কিন্তু ডাবল হয়ে যাবে। আজকে যদি তার 10% রিস্ক হয়, সে ১০ বছর পরে সেটা 20% হয়ে যাবে। পুরুষদের হার্ট অ্যাটাক হয় তুলনামূলকভাবে কম বয়সে, নারীদের হয় একটু বেশি বয়সে। কেন বেশি বয়সে হচ্ছে সেটাও আমরা বলবো। ৪৫ থেকে ৬৫ বছরের নারীর হৃদরোগের সম্ভাবনা প্রতি ৮ জনে ১ জনের। তবে ৬৫ বছরের বেশি হলে এই পরিসংখ্যানটা বেড়ে প্রতি ৪ জনে ১ জনের হয়ে যায়। আর ৪০ বা তার বেশি বয়সী নারীদের মধ্যে শতকরা ২৩ জন নারী হার্ট অ্যাটাক হওয়ার ১ বছরের মধ্যে মারা যায়। খুবই অ্যালার্মিং কিন্তু এই তথ্যগুলো। সুতরাং এগুলোকে প্রত্যেকেই আপনারা মনোযোগ দিয়ে একটু শোনার চেষ্টা করবেন। ৪০ বা তদূর্ধ্ব যে সকল নারীর একবার হার্ট অ্যাটাক হয়েছে, তাদের মধ্যে শতকরা ৪৩ জন পরবর্তী ৫ বছরের মধ্যে হৃদরোগে মৃত্যুবরণ করেন। এগুলো হচ্ছে বিভিন্ন গবেষণালব্ধ তথ্য। সুতরাং এগুলো জানলে
আমরা আমাদের ব্যক্তিগত জীবনে আমরা আরো বেশি সতর্ক হতে পারবো। যে কথাটা বলছিলাম যে ঋতুবতী মহিলাদের তুলনায় পুরুষদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি। কারণ ওই যে বয়সের কথাটা বলতে গিয়ে বললাম যে পুরুষদের অল্প বয়সে হার্ট অ্যাটাক বেশি হচ্ছে। সেক্ষেত্রে মহিলাদের কম হচ্ছে কারণ মহিলারা যখন ঋতুবতী থাকে, তাদের menstrual age যতদিন থাকে ততদিন হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনাটা কম থাকে। তবে ঋতু বন্ধ হয়ে যাওয়ার পর পুরুষ এবং নারীর হৃদরোগের ঝুঁকি প্রায় সমান। আর বেশি বয়সী নারীদের অধিকাংশ হার্ট অ্যাটাকের কয়েক সপ্তাহের মধ্যেই মারা যায়। এটাও কিন্তু খুবই অ্যালার্মিং একটা বিষয়। পুরুষদের তুলনায় নারীরা অ্যানজিনা পেক্টোরিসে আক্রান্ত হয় বেশি, যা কিনা ৫.৫ মিলিয়ন বনাম ৪.৭ মিলিয়ন। ২/৩ নারী হার্ট অ্যাটাকের পর পুরোপুরি সুস্থ হয়ে ওঠে না। একবার হার্ট অ্যাটাক হলে তারপরে কিন্তু পুরোপুরি সুস্থ হয় না প্রায় ২/৩ নারী। আর হার্ট অ্যাটাকের ৬ বছরের মধ্যে নারীদের দ্বিতীয়বার অ্যাটাক হয়ে যায়। ধূমপান এবং জন্ম নিয়ন্ত্রণের বড়ি একসঙ্গে সেবন করলে অল্প বয়সে নারীদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সুতরাং এটাও আমাদের মনে রাখতে হবে, কারণ আমরা কিন্তু এই বিজ্ঞানের এই যুগে আসলে যত সমাজ যত এগিয়ে যাচ্ছে, আমরা নিজেদেরকে এই এই যে বেশি সংখ্যায় মানে সন্তান নেয়ার প্রবণতাটা কমে যাচ্ছে, সেই জন্য আমরা জন্ম নিয়ন্ত্রণের বড়িতে অনেক বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি এবং এটারও কিছু খারাপ দিক আছে। সেই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আবার সোসাইটি যখন অনেক অ্যাডভান্স হয়ে যায়, দেখা যায় যে নারীদের মধ্যেও স্মোকিং এর হ্যাবিট কিন্তু দিন, দিন অনেক বেড়ে যাচ্ছে। সুতরাং সেই জিনিসের জায়গায় আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে। যে সকল নারীরা ধূমপান করেন, তাদের ইসকেমিক স্ট্রোক এবং মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত স্ট্রোক দুটোরই সম্ভাবনা বেশি। হার্ট অ্যাটাকে আক্রান্ত পুরুষের তুলনায় নারীরাই বেশি হাসপাতালে নেওয়ার আগে মৃত্যুবরণ করে। কারণ হাসপাতালে আমরা দেখি যে হাসপাতালে আনতে আনতে অনেক রোগী মৃত্যুবরণ করে, এসে পৌঁছাতে পারে না। পুরুষদের তুলনায় নারীদের স্ট্রোকের ঝুঁকি বেশি। স্ট্রোকে মৃত্যুর শতকরা ৬০ ভাগই নারী। হৃদরোগের কারণে হঠাৎ মৃত্যুবরণ করে এমন শতকরা ৬৪ জন নারীর ক্ষেত্রে পূর্বে করোনারি আর্টারি ডিজিজের কোনো উপসর্গই দেখা যায় না। এমন দেখা যায় কোন রকম উপসর্গ নাই, কিন্তু হঠাৎ করে সে মৃত্যুবরণ করলো এবং দেখা যাচ্ছে সেটা হার্টের কারণেই হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। তো যে সকল নারী স্থূল বা গর্ভবতী বা নিয়মিত পিল খান এবং যাদের মেনোপজ হয়েছে, তাদের উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বেশি। আর আমরা জানি যে উচ্চ রক্তচাপ ওয়ান অফ দ্য মেজর রিস্ক ফ্যাক্টর ফর ইসকেমিক হার্ট ডিজিজ অলসো। যাদের গর্ভকালীন উচ্চ রক্তচাপ দেখা দিয়েছে, তাদের কিন্তু পরবর্তীতে হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি। আপনারা নিশ্চয়ই ব্যাপারটা জানেন যে গর্ভাবস্থায় অনেকেরই ডায়াবেটিস বেড়ে যায়, অনেকের প্রেশার বেড়ে যায়। সুতরাং এই জিনিসটা পরবর্তী জীবনে তাদের কিন্তু এই হৃদরোগ হওয়ার সম্ভাবনা তাদের ক্ষেত্রে অন্যদের তুলনায় বেশি। ৫৫ বছরের পর মহিলাদের রক্তে কোলেস্টেরল পুরুষদের তুলনায় বেশি থাকে। ডায়াবেটিক পুরুষদের তুলনায় হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা ৩ থেকে ৪ গুণ বেশি। সুতরাং যাদের ডায়াবেটিস আছে তারা এখন থেকেই সাবধান হয়ে যেতে হবে। ডায়াবেটিক নারীদের দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের সম্ভাবনা দ্বিগুণ এবং অন্যদের তুলনায় হার্ট অ্যাটাকে মৃত্যু হার ২ থেকে ৪ গুণ বেশি। যে সকল নারী গর্ভকালীন সময়ে ডায়াবেটিস আক্রান্ত হয়েছে, তাদের পরবর্তীতে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে কথাগুলো আমরা বললাম, সেই কথাগুলোকে আমরা যদি সতর্ক হয়ে আমাদের জীবনে কি, কি পরিবর্তন আমাদেরকে আনতে হবে, যেটা করলে আমরা এই হৃদরোগ থেকে মুক্ত থাকতে পারবো। আমরা যদি একটু সান্দিক ভাবে বলি, দৈনন্দিন জীবনধারা একটুখানি পাল্টালে হৃদরোগের সম্ভাবনাও কমতে থাকবে দ্বিগুণ তালে। তো এই যে দৈনন্দিন জীবনধারা, সেই ধারাগুলো কি, কিভাবে পরিবর্তন আমাদের করতে হবে সেই সম্পর্কে আমি এখন সংক্ষেপে একটু কিছু বলবো। যে আমাদের এই হার্টকে শক্তি যোগানোর জন্য চেষ্টা করতে হবে। শক্তি যোগাইতে হলে পরে প্রচুর পরিমাণে তাজা সবজি ও ফলমূল গ্রহণ করতে হবে। আপনার হার্টকে সচল রাখতে হবে। সচল রাখতে হলে প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট হাঁটতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে। আপনার হার্টকে ভালোবাসুন। ধূমপান, সাদা জর্দা বর্জন করুন। লাল মাংস এবং আলগা লবণ পরিহার করুন। ধূমপানকে না বলতে হবে। ধূমপানের সাথে সাদা জর্দা
বা এই ধরনের গুল, এই ধরনের যারা ব্যবহার করে থাকেন তাদেরকে সতর্ক হতে হবে, এখনই সেটাকে বর্জন করতে হবে। স্বাস্থ্যসম্মত ওজন বজায় রাখতে হবে। আপনার সংখ্যাগুলো জানতে হবে। সেই সংখ্যাগুলো কি? আপনার উচ্চ রক্তচাপ যদি থাকে, আপনার প্রেশার কত আছে সেটা দেখে সেটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আপনার যদি ডায়াবেটিস থেকে থাকে, তাহলে আপনার ব্লাড সুগার লেভেলটা কত আছে সেটা দেখে সেটাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। আপনার যদি অ্যালকোহল গ্রহণের যদি অভ্যাস থাকে তাহলে সেটাকে সীমিত করতে হবে। আর কি? ধোঁয়ামুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে। আমাদের যেই বায়ু দূষণের কথা আমরা বললাম, সেই বায়ু দূষণ থেকে নিজেদের মুক্ত করতে হবে। আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে ঢাকা শহর পৃথিবীর ওয়ান অফ দ্য ওয়ান মোস্ট পলিউটেড সিটি ইন দ্য ওয়ার্ল্ড। তো আমরা এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেখানে কিন্তু আমাদের সকলকেই কাজ করতে হবে। আমরা কর্মস্থলে ব্যায়াম চালু করার কথা বলেছি। সেটা সারা পৃথিবীব্যাপী এখন এই ব্যাপারটাকে অনেক বেশি উৎসাহিত করা হচ্ছে। যে আপনারা জানেন দীর্ঘক্ষণ যারা অফিসে বসে কাজ করেন, সেটা কিন্তু আপনার হৃদস্বাস্থ্যের জন্য তো বটেই, ওভারঅল স্বাস্থ্যের জন্যই সেটা খারাপ। সুতরাং সেখানে প্রতি ১ থেকে ২ ঘন্টা পর, পর আপনাকে কমপক্ষে ৫ মিনিটের আপনি বিরতি দেবেন এবং সেই বিরতিতে আপনি একটু হালকা ব্যায়াম করে নেবেন। আপনার অফিস বা বাচ্চাদের স্কুল ক্যান্টিনে স্বাস্থ্যসম্মত খাবার এটা নিশ্চিত করতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে দুশ্চিন্তামুক্ত থাকতে হবে। অবশ্যই আমরা জানি দুশ্চিন্তা শুধুমাত্র আপনার বা আমার একার নিজের উপরে নির্ভর করে না। পারিপার্শ্বিকতাও আমাদেরকে দুশ্চিন্তাগ্রস্ত হতে অনেক সময় বাধ্য করে। এই যে আমরা একটা ভীষণ আ দুঃসহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। সুতরাং এটা অবশ্যই আমাদের সকলের চিন্তার জগতে একটা বিশাল প্রভাব ফেলে। সুতরাং তারপরেও আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে নিজেদেরকে দুশ্চিন্তামুক্ত থাকার জন্য। তো এই সবকিছু নিয়েই এবারের যে প্রতিপাদ্য আমাদের আপনার হার্টকে কাজে লাগাতে হবে। ইউজ ইউজ হার্ট, সেই হার্টটা আমরা কিভাবে কাজে লাগাবো? হার্টটাকে কাজে লাগাবো আপনার মেধার সাথে এটাকে একত্রিত করে সেটাকে কাজে লাগাতে হবে। মেধার সঠিক ব্যবহার করতে হবে। কিভাবে করবেন? এই যে আমরা যে ওয়ে গুলোর কথা বললাম যে হৃদবান্ধব জীবনধারা, এই হৃদবান্ধব জীবনধারা আত্মস্থ করার ক্ষেত্রে আপনার হৃদয়কে কাজে লাগাতে হবে। কোথায়, কখন, কিভাবে আপনি কোন জায়গাটাতে পরিবর্তন আনবেন? আপনার নিজের যেই আ রিস্ক ফ্যাক্টর গুলো আছে আপনি সেটাকে ফাইন্ড আউট করুন। সেটাকে নির্ণয় করে আপনি সেই জায়গাটা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করুন। বর্তমান এবং ভবিষ্যৎ জীবনের জন্য আচরণ পরিবর্তন করতে হবে এবং সেই পরিবর্তনটা আপনাকে আপনার প্রিয়জন, আপনার সমাজে উদাহরণ হিসেবে আপনি সৃষ্টি করুন যে আপনি একজন ব্যক্তি হিসেবে আপনার এই উদাহরণটা যদি সমাজের কাছে থাকে, আপনার পরিবারের কাছে আপনি সৃষ্টি করতে পারেন যে হ্যাঁ, আপনি একসময় দীর্ঘদিন ধূমপান করেছেন, কিন্তু আপনি আজকে ধূমপান ছেড়ে দিলেন। এই উদাহরণটা আপনার পরিবারে যদি থাকে তাহলে আপনার সন্তানরা হয়তো আর এই নতুন করে ধূমপানের প্রতি আকৃষ্ট হবে না। কেউ যদি অ্যালকোহলে অভ্যাস থাকে তাহলে আপনার হয়তো সেই দিকে পরবর্তী প্রজন্ম যাবে না। আপনাকে দেখে আপনার পরিবারের বা সমাজের অন্যরা উৎসাহিত হবে। একজন চিকিৎসক হিসেবে আমরা কি করতে পারি? যে আপনার রোগীর স্বাস্থ্যের পরিবর্তন ঘটানোর জন্য যা করা দরকার তাকে সেইভাবে পরামর্শ দেওয়া। কিভাবে একজন রোগী তার যেই জীবনধারাকে পরিবর্তন করতে পারে সেই ওয়েটাকে মানে বলে দিতে হবে তাকে। একজন কোম্পানি যে বড় কোম্পানি চালান, কোম্পানির মালিক হিসেবে তার কর্মচারীদের স্বাস্থ্য উন্নয়নে বাজেট বরাদ্দ রাখতে হবে। সেই ক্ষেত্রে আপনার কোম্পানিকে ধূমপান মুক্ত ঘোষণা করতে পারেন। আপনার কোম্পানির যে সমস্ত লিফটের ব্যবহার আছে সেখানে আপনি যখন কর্মচারীরা ঢুকবে সেটাকে লিফটটাকে বন্ধ রেখে আপনি সিঁড়ি ব্যবহারের ব্যবস্থা করতে পারেন। সবাই যখন ঢুকবে। কারণ এটার মধ্য দিয়ে তার শারীরিক কিছু ব্যায়ামও হয়ে যাচ্ছে। তো রাষ্ট্র হিসেবে কিন্তু রাষ্ট্রের অনেক বড় দায়িত্ব। একটা জনবান্ধব স্বাস্থ্য নীতি প্রণয়ন করতে হবে। সমাজের মানুষের হৃদস্বাস্থ্যের উন্নতি ঘটাতে কিছু জায়গায় তাকে কাজ করতে হবে। যেমন চিনির উপরে কর আরোপ করতে পারেন, ধূমপান নিষিদ্ধ করতে পারেন। বায়ু দূষণ কমিয়ে আনার জন্য আপনি আমি চাইলেই কিন্তু ঢাকা শহরকে বায়ু দূষণ মুক্ত করতে পারবো না। সেখানে সরকারি হস্তক্ষেপ লাগবে, রাষ্ট্রের হস্তক্ষেপ লাগবে। সুতরাং আমরা যেখানে আছি প্রত্যেকে যদি তার জায়গা থেকে এই কাজগুলো করি তাহলেই কিন্তু আমাদের এই দেশটা সুন্দর হবে। মানুষের জন্য আপনার সমবেদনা এবং মানবিকতা জাগ্রত করতে হবে।
এই জাগ্রত করতে আপনার হৃদয়কে কাজে লাগাতে হবে। ব্যক্তি চিন্তার ঊর্ধ্বে উঠে সমাজের দুর্বল এবং অরক্ষিত মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে। আজকের এই করোনা কালে যারা বয়স্ক, যারা আগে থেকেই হৃদরোগে ভুগছেন, তারা যদি কোভিড-19 এ সংক্রমণের ঝুঁকিতে বেশি আছেন, আমরা আগেই বলেছি, তাদের প্রতি আমাদের যত্নশীল হতে হবে। আর এই যত্নশীল হতে হলে আমাদেরকে কি করতে হবে? করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মানার জন্য আমরা এগুলো সবাই জানি। কিন্তু তারপরেও আমাদের আবারও সেই জিনিসগুলোকে বারে, বারে আমাদেরকে মনে রাখতে হবে। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করতে হবে। আমরা এই স্লোগানটাকেই সামনে নিয়ে আসছি। যতদিন পর্যন্ত না ভ্যাকসিন বাজারে আসছে, ততদিন পর্যন্ত মাস্কই হচ্ছে ভ্যাকসিন। সুতরাং মাস্কের ব্যবহার আমি আপনি করলেই চলবে না। সমাজের অন্যান্য শ্রেণীর সব শ্রেণী পেশার মানুষকেই করতে হবে। আমরা রাস্তায় বেরোলে কি দেখি? যে রাস্তায় কিন্তু সাধারণ মানুষ এখনো কিন্তু খুব মানে গা ছাড়া ভাবেই চলাফেরা করছে। সুতরাং সেখানে আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে তাদেরকে সেইভাবে সচেতন করা। কিছুক্ষণ পর, পর হ্যান্ড স্যানিটাইজার বা সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত পরিষ্কার করতে হবে। ৬ ফুট শারীরিক দূরত্ব মেনে সামাজিক দূরত্ব রক্ষা করতে হবে। বাড়ির বয়স্ক লোকজনদের প্রতি বিশেষ সতর্ক দৃষ্টি রাখতে হবে। বাড়িতে যদি হৃদরোগী থাকে, উচ্চ রক্তচাপের রোগী থাকে, ডায়াবেটিস, হাঁপানি, যক্ষ্মা বা ক্যান্সারের রোগী থাকে, তাদেরকে নিরাপদে রাখতে হবে। কারণ আমরা জানি যে অন্যদের চেয়ে এই সমস্ত রোগ যাদের আছে তাদেরকে যদি করোনা আক্রান্ত হয়, তারা যদি করোনা আক্রান্ত হয়, তাদের ভিতরে মৃত্যু হার সবচেয়ে বেশি। সুতরাং এই মানুষের জন্য আপনার সমবেদনা, মানবিকতা জাগ্রত করে এই মাস্ককেই ভ্যাকসিন এই স্লোগানটাকে সামনে নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা বলছি এই করোনা মহামারী মোকাবেলায় সুস্থ এবং সুরক্ষিত হার্টের কোনো বিকল্প নাই। আমরা যেহেতু এটা বিশ্ব স্বীকৃত যে আহ, করোনায় যারা মারা যায় তারা কিন্তু মূলত এই হার্ট ফেলের হয়েই মারা যায়। সুতরাং এই হার্টকে যদি আমরা সুরক্ষিত করতে না পারি, হার্টকে যদি সুস্থ না রাখতে পারি, এই করোনা মহামারীর বিরুদ্ধে আমরা জয়ী হতে পারবো না। আমি এটার জন্য আপনাদের সকলকে আবারও আহ্বান জানিয়ে এতক্ষণ ধৈর্য ধরে আমার এই কথাগুলো শোনার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ।